আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা প্রথম বর্ষের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের যে কোশ্চেন গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সামনে যে পরীক্ষা আছে আমাদের সামনে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই কোশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা সামনে যে কোশ্চেন গুলো দরকার হবে এই চ্যাপ্টারের যেগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এর মধ্যে আরেকটি ছোট্ট একটি টিপস আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে, যেটা হলো ট্রিকি একটা ইস্যু এবং খুব সহজ এবং খুব সহজেই এই জিনিসগুলো বের করা যায়। যেমন নিম্নোক্ত যৌগ বা আয়নসমূহের কেন্দ্রীয় পরমাণুর কোন ধরনের সংকরণ ঘটে বা হাইব্রিডাইজেশন হয় সেটি বের করতে হবে। তো এটি বের করার ক্ষেত্রে অনেক রকমের নিয়ম আছে। তো আমরা যে নিয়মটা মানে ফলো করব এখানে, সেটি হচ্ছে একটা ট্রিকি মেথড, যা সহজ মেথড, যেটা সবাই পারি আমরা। সেটি হচ্ছে দেখেন, এই যৌগগুলো সাধারণত পরীক্ষায় যেগুলো এসেছে এর আগে, সেগুলো হচ্ছে বোরন টেট্রাফ্লোরাইড, আরটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, এল Cl4 মাইনাস, আরটা হচ্ছে NO3 নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, আর আরেকটা আছে হলো অ্যামোনিয়া NH3। এই কয়টা যৌগের আপনাকে বলবে পরীক্ষার হলে যে এর কোন ধরনের, এই পরমাণুর কোন ধরনের সংকরণ ঘটে। ইলেকট্রনিক কনফিগারেশন বা যৌগ গঠন করার সময় যে ধরনের হাইব্রিডাইজেশন ঘটে, যেমন ধরেন sp1 হতে পারে, sp2 হতে পারে, sp3 হতে পারে। তো এই যে হাইব্রিডাইজেশন গুলো হয়েছে, এই হাইব্রিডাইজেশন গুলো কোন ধরনের সেটি নির্ণয় করতে বলবে। অর্থাৎ আপনি শুধু বলবেন যে যৌগটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp1 অথবা sp2 অথবা sp3, এইটুকুই হলো উত্তর। তো এইটা বের করার জন্য সহজ নিয়ম কি? সহজ নিয়ম হচ্ছে এই মৌলগুলোর, যে মৌলগুলো অংশগ্রহণ করেছে ইলেকট্রনিক যৌগ গঠনে, সেগুলোর আমরা ইলেকট্রনিক কনফিগারেশন নির্ণয় করব। যেমন ধরেন বোরন ট্রাইফ্লোরাইড টেট্রাফ্লোরাইড যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজ হলো বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন নির্ণয় করা। তো 1s2 আমরা জানি, 1s2 2s2 2s2 2p 2p x1 x1 2p y1 আর 2p z1, এটা একটা কনফিগারেশন। তো এখানে হচ্ছে জিরো, বোরনের ক্ষেত্রে জিরো, 2px1 একটা থাকবে, y এখানেও জিরো হবে। তাহলে 1s2 2s2 2x 2px1 এই পর্যন্ত, মানে পাঁচটা আছে আউটার সেলে ইলেকট্রন। এই পাঁচটা আমরা নিলাম। আউটার সেলে ইলেকট্রন অবস্থান করছে তিনটা বোরনের ক্ষেত্রে। আর বোরন যখন এক্সাইটেড অবস্থায় যাচ্ছে তখন তার ইলেকট্রনিক কনফিগারেশন কিরকম হচ্ছে, যৌগ যখন ফর্ম করছে তখন হচ্ছে 1s2 1s2 দুটোই থাকবে। এই যে 2s1, এখানে 2 আছে না, এখানে 1 হয়ে যাবে। তাহলে 2px1 হবে, আর 2py1 হবে, আর 2pz0 থাকবে, z0। এখন যদি আপনি এর সাথে সংযুক্ত হয়েছে এর কেন্দ্রীয় পরমাণু sp2 সংকরণ বিদ্যমান। কেন আমরা বলছি যে বোরনের ক্ষেত্রে তিনটা সংকরণ হয়েছে? কারণ দেখেন, ইলেকট্রনিক কনফিগারেশন থেকে ইলেকট্রন যৌগ ফর্মে পার্টিসিপেট করতে পারে এই ওয়ানটা, এই ওয়ানটা, এই ওয়ানটা, এই ওয়ানটা, আর এই ওয়ানটা, আর এটা তো জিরো। সুতরাং এটা পার্টিসিপেট করতে পারে না, এটা একজোড়া লোন পেয়ার ইলেকট্রন রিসিভ করতে পারে মাত্র। তো আমরা এখন দেখি যে যেগুলো জিরো থাকে সেগুলো শুধুমাত্র একজোড়া লোন পেয়ার ইলেকট্রন রিসিভ করতে পারবে, এরা কোনো ডিরেক্টলি পার্টিসিপেট করতে পারবে না। তাহলে এখানে কি হলো, দুইটা পি অংশগ্রহণ করলো আর একটা এস। দুইটা পি আর একটা এস, মানে একটা এস আর প্লাস হচ্ছে 2p। এটাকে আমরা কিভাবে সংকরীকরণ হিসাবে লিখি? এটা লিখি হচ্ছে sp2। তাহলে বুঝতে পারছেন যে বোরন টেট্রাফ্লোরাইডে আমার সংকরণ হচ্ছে কত, sp2। এরকম ভাবে আপনি সবগুলো ট্রাই করবেন, করে যেটা বুঝবেন না সেটা আমাকে জানাবেন। এবং যেগুলো মাইনাস আছে, মানে মাইনাস ছিল, যেমন ধরেন এই যে এটা অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড একটা দেখবেন, এই যে এরকম একটা আছে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড মাইনাস। তার মানে কি, এখানে তো প্রথমত অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড গঠন হয়ে একটা জিরো ছিল, যেরকম জিরো ছিল, ওখানে কোনো একটা লোন পেয়ার ইলেকট্রন রিসিভ করেছে, দিয়ে মাইনাস হয়ে গেছে। তো এটা দেখলেই বুঝতে পারবেন এখন মূল জিনিসটা আমি বলেছি,
যে ইলেকট্রনিক কনফিগারেশন নির্ণয় করতে হবে। নির্ণয় করে যদি একটা এস থাকে আর একটা পি থাকে তাহলে হলো এসপি সংকরণ বা এসপি হাইব্রিডেশন। আর যদি একটা এস আর দুটা পি থাকে তাহলে sp2 সংকরণ বা দ্যাট ইজ sp2 হাইব্রিডাইজেশন। একটা এস আর তিনটা পি থাকে তাহলে sp3 সংকরণ বা দ্যাট ইজ sp3 হাইব্রিডাইজেশন। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রাখলে এই ধরনের যত সমস্যা আসবে সবগুলো সমস্যারই সমাধান করা সম্ভব। আর ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এগুলো যখন আপনি করবেন পরীক্ষার হলে তখন এগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন দ্যাট ইজ অ্যাটমিক নাম্বারটা মনে রাখতে হবে। তো সাধারণত দেখা যায় পরীক্ষায় একই ধরনের কোশ্চিন রিপিট হয়, যেমন বোরন টেট্রাফ্লোরাইড, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম দুটোই আসতে পারে কিন্তু। তো সেই ক্ষেত্রে এগুলোর পারমাণবিক সংখ্যাগুলো কত হবে সেগুলো কিন্তু দেখে রাখতে হবে। মোট কথা হচ্ছে পিরিয়ডিক টেবিলটা সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে, যাতে করে বিশেষ করে আপনারা যদি পর্যায় 1, 2, 3 এই তিনটা মনে রাখেন তাহলেই হবে পারমাণবিক সংখ্যা, তাহলে এর ভিতরেই পড়বে, এর বাইরে যাবে না ফার্স্ট ইয়ারে, এবং এখান থেকেই কমন পড়বে। আচ্ছা, তাহলে এইটাই গেল। আর এবার আসলে আমরা এখন যেই জিনিসটা আমরা আলোচনা করলাম এই জিনিসটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু আরো একটা জিনিস এখন আর মানে আলোচনা খুব সহজেই বুঝতে পারবো। যেমন ধরেন আপনাকে পরীক্ষার হলে বলতে পারে CH4 অণুর গঠন, এটা ইন্টারমিডিয়েটে ছিল, সুতরাং এটা আপনারা একবার দেখে নেবেন CH4 অণুর গঠনটা, মানে এই হাইব্রিডাইজেশনটা ব্যাখ্যা করো। টিকা লিখতে পারে যে CH4 অণুর গঠন কিভাবে গঠিত হয় আর কি। এখানে কি হয় যে পরে sp3 সংকরণ হয়, তাই না? CH4 এর ক্ষেত্রে sp3 একটা এস আর তিনটা পি হয়। তো sp3 কিভাবে হয় এটা আপনার দেখাতে হবে আর কি, চিত্র আকারে পি তিনটা দেখাবেন আর এস টা দেখাবেন। এটা ইন্টারমিডিয়েট ছিল, ইন্টারমিডিয়েট থেকে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর হচ্ছে এই টাইপের আর নতুন করে কোনো কোশ্চেন এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের হয়েছে ভবিষ্যতে আমরা সেটা দেখেছি আমরা সিলেবাসে, এবং অন্যান্য যে কোশ্চেন গুলো সেগুলো দেখেছি। এখন হচ্ছে যে DSP2 সংকরণ, তারপরে D2sp3 সংকরণ, তারপরে হচ্ছে sp3d সংকরণ। এই কয়টা জিনিস আমরা একটা সেপারেট লেকচার আলোচনা করব। আর এর আগে আমরা আজকে এই চ্যাপ্টারটা শেষ করবো, জাস্ট আরেকটা লেকচারে শুধু আমরা হাইব্রিডাইজেশনটা দেখাবো কিভাবে এটা হয়। কারণ হাইব্রিডাইজেশনটা নিয়ে অনেকেরই ঝামেলা থাকে, কোশ্চেন থাকে। আর আরো একটা কোশ্চেন যেটা হচ্ছে যে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক, এটা তো আপনাদের বলেছিলাম জোড় হলে কি হয় বিজোড় হলে কি হয়, সেই জিনিসগুলো দেখে নিতে হবে। আর এই চ্যাপ্টারের তেমন আর কোনো কিছু নেই। এখান থেকে যেটুকু পড়ানো হলো এটুকু ভালো করে প্রিপারেশন নেন, আশা করছি এর মধ্যে থেকে কমন পড়বে। এবং এর বাইরে কখনো কোশ্চেন হয়নি, লাস্ট 10 ইয়ার্সে আমরা এটা অ্যানালাইসিস করে দেখেছি। এখন আমরা একটা কোশ্চেন বাকি থাকলো DSP2 আর আর হচ্ছে ওই sp3 সংকরণ, আর একটা হচ্ছে D3sp3 সংকরণ আর sp3d সংকরণ, এটা ব্যাখ্যা। তো এটা আমরা লেকচার 5-এ আপনারা এটা পুরোটা পেয়ে যাবেন, এবং লেকচার 5-এর সাথে আমাদের কেমিক্যাল বন্ডিং শেষ হবে। দেন যদি আর কিছু থাকে তখন আমরা পরে আবার আপনাদের জানাবো। এবং এরপরে আমরা রাসায়নিক বন্ধনের পরে আমরা চলে যাব হচ্ছে অ্যাসিড ক্ষারকে। এটা তো আমাদের 2 দিন লাগবে। তাহলে আমরা এখানে লেকচারটা শেষ করছি।